আচ্ছা, আগের ভিডিওতে বা আগের ক্লাসে আমরা জুলের হিটিং এফেক্ট, জুল হিটিং এফেক্ট বা তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত আলোচনা করেছিলাম। এই ভিডিওতেও বলতে পারো এটা হচ্ছে জুলের হিটিং এফেক্ট ওই চ্যাপ্টারটার লাস্ট পার্ট। কিছু প্রবলেম আছে, কিছুটা থিওরিটিক্যাল পার্টও আছে। আচ্ছা, প্রথমে প্রবলেম দিয়ে শুরু করব যে আই স্কোয়ার আপটি উৎপন্ন তাপ ওই বিষয়ে। আচ্ছা দেখো, ফার্স্ট প্রবলেম বলছে একটা 220 ভোল্ট 1000 ওয়াট বাতি আছে। 220 ভোল্ট 1000 ওয়াট এই একটা বাল্ব আছে। সেই বাল্বটাকে 110 ভোল্ট বর্তনীতে যোগ করা হবে। এরকম একটা বাল্ব আছে, সেই বাল্বের রেটিং তোমাকে দেওয়া আছে 220 ভোল্ট 1000 ওয়াট, কিন্তু সেই বাল্বটাকে কি করা হলো 110 ভোল্ট বর্তনীর সঙ্গে যোগ করে দেওয়া হবে। তাহলে সেক্ষেত্রে ওই বর্তনীতে যখন যোগ করা হবে তখন কি পরিমাণ ক্ষমতা ব্যয়িত হবে, এই হচ্ছে তোমার প্রশ্ন। আশা করছি রেটিং এর ব্যাপারটা ভুলে যাওনি। এটার একটা মানে আছে। এটার মানে হচ্ছে যে বাল্বটাকে যদি 220 ভোল্টে যোগ করা হয় তাহলে বাল্বটি সব থেকে উজ্জ্বলভাবে জ্বলতে থাকবে এবং সেই অবস্থায় 1000 ওয়াট তড়িৎ ক্ষমতা ব্যয় করবে। এটা ছিল মানে, তাই না? তো 220 ভোল্টে যোগ না করে 110 ভোল্টে যোগ করেছে। স্বভাবতই ম্যাক্সিমাম পাওয়ার পাবে না, কত হবে সেটা তোমাকে বার করতে হবে। তো কিভাবে নির্ণয় করব? যে বাল্বের ক্ষেত্রে দিয়ে দেওয়া আছে ভি সমান হচ্ছে 220 ভোল্ট আর পাওয়ার ইকুয়াল টু দেওয়া আছে 1000 ওয়াট। তো এই দুটো ডাটা থেকে আমি বাল্বের রোধ কত সেটা বের করতে পারি। তাহলে বাল্বের রোধ কত হবে? মনে করে দেখো, এরকম একটা রিলেশন করেছিলে P ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। তাহলে আর ইকুয়াল টু ভি স্কয়ার বাই টি। তাহলে ভি স্কয়ার মানে হচ্ছে 220 ইনটু 220 ডিভাইডেড বাই 1000। দুটো শূন্য কেটে দাও, তাহলে এটা পড়ে থাকছে 484 ডিভাইডেড বাই 10 ওহম। ক্যালকুলেশনের জন্য আমি লিখে দিলাম, সহজে আমি ক্যালকুলেশন করার জন্য, মানে এখন ক্যালকুলেশন করলাম না, পরে করব। আচ্ছা, তাহলে বাল্বটার রোধ পেয়ে গেছি। এবার বলছে সেই বাল্বটাকে 110 ভোল্টে যোগ করলাম, তাহলে ক্ষমতা কত হবে? তো আমার ঘুরে ফিরে ওই ফর্মুলাটাই ব্যবহার করব, যে ক্ষমতা হয়ে যাবে the power will be P equal to V square by R। এখন V কত? 110, তাহলে 110 ইনটু 110 ডিভাইডেড বাই 22 ইনটু 22 ডিভাইডেড বাই 10। আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি লাস্ট ভ্যালুটা বসালাম না, এটা বসালাম। তার কারণ কি, এটা বসালে আমার সুবিধা হবে। কি সুবিধা হবে? আমি এখানে একটা শূন্য, দুটো শূন্য, এখানে একটা 10, তাহলে তিনটে শূন্য হয়ে গেল 10 টু দি পাওয়ার 3 অবভিয়াসলি ওয়াট। বাকি কি পড়ে থাকছে 11 ইনটু 11 ডিভাইডেড বাই 22 ইনটু 22। তাহলে দুটো 11 আর 22 কেটে গেল, নিচে চলে এলো 4, তাই না? এবার 4 যদি করি তাহলে এখানে পড়ে থাকছে 4 25 100 250। ঠিক আছে, 1000 কে 4 দিয়ে ভাগ করলে তোমার 250 পড়ে থাকে। খুব সিম্পল টাইপের প্রবলেম। নেক্সট প্রবলেম বলছে একটি বৈদ্যুতিক বাতি, একই রকম আর ইলেকট্রিক বাল্ব। তোমার কাছে একটা ইলেকট্রিক বাল্ব রয়েছে। কি বলছে? সেই ইলেকট্রিক বাল্বের দুই প্রান্তের বিভব 1% হ্রাস করা হলো। দ্য পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস এনি বাল্ব ইজ রিডিউসড বাই 1%। এই যে 1% কমানো হলো, এই ব্যাপারটার মানে কি? ক্লাস 11-এর একদম প্রথমে এই ধরনের ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছিল এরার পার্টে। 1% কমানো হলো, এই কথাটাকে আমি এইভাবে লিখতে পারি, বিভব 1% কমানো হলো মানে ডিভি বাই ভি ইনটু 100%, দ্যাট ইজ ইকুয়াল টু -1%। কমানো হলো বলে মাইনাস সাইনটা এলো। ঠিক আছে, তোমাকে প্রশ্ন দিয়েছে এর ফলে রোধের পরিবর্তন নগণ্য হলে ক্ষমতার শতকরা পরিবর্তন হবে।
মানে বলেই দিয়েছে আর এর কোনো চেঞ্জ হবে না, তার মানে তুমি বলতে পারো dr বাই r ইন্টু 100% দ্যাট ইজ ইকুয়াল টু 0। তোমাকে নির্ণয় করতে হবে ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে শতকরা কত পরিবর্তন হবে। ঠিক আছে, ক্লাস 11 এর একদম প্রথম দিকে এই ধরনের প্রবলেম করানো হয়েছিল, ত্রুটি বলে একটা পার্ট ছিল, সেই ত্রুটিতে বলা হয়েছিল যে এই জিনিসটা কোনো একটা রাশির শতকরা ত্রুটি বোঝায়। এখানেও তাই বলছে যে আমি মেজার করতে গিয়ে দেখলাম 1% কমে যাচ্ছে ব্যাপারটা, তাহলে সেক্ষেত্রে পি এর মান শতকরা কত পরিবর্তন হবে, প্রোভাইডেড আর ইজ আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তো কিভাবে করব, ওখানে যেভাবে করেছিলাম প্রথমে ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট আ রিলেশন অ্যামং দোজ কোয়ান্টিটিজ, যে কোয়ান্টিটিগুলো নিয়ে বলেছে সেগুলোর মধ্যে রিলেশন খুঁজে বের করতে হবে, পি ভি আর, এটা হচ্ছে রিলেশন। তারপর নিয়ম কি, নিয়ম হচ্ছে প্রথমে লগ নিতে হয়, লগ পি 2 লগ ভি প্লাস লগ আর, সরি প্লাস নয় মাইনাস লগ আর। এবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন ডিপি বাই পি আমি একবারে সবগুলোর সঙ্গে 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 2 ডিভি বাই ভি ইনটু 100%। আচ্ছা লাস্ট পার্টটা করলাম 0, মানে কোনো কিছু আসবে না, প্লাস মাইনাস আমি আর দিলাম না, তার কারণ হচ্ছে আর ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে ওর ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে কি পড়ে থাকছে, এটা পড়ে থাকছে 2 ডিভি বাই ভি ইনটু 100% মানে মাইনাস 1%, তাহলে পড়ে থাকছে মাইনাস 2%। এই লাইনটা না দেখালেও চলে, সরাসরি এই লাইন থেকে এই লাইন করা যায়। আচ্ছা রেজাল্ট কি হলো, ডিপি বাই পি ইনটু 100% হচ্ছে মাইনাস 2%, তাহলে পি এর কি পরিবর্তন হবে, যেহেতু মাইনাস এসছে সুতরাং পি এর মান হ্রাস পাবে। কত হ্রাস পাবে, শতকরা 2% হ্রাস পাবে। ঠিক আছে, দ্য ভ্যালু অফ পি উইল বি ডিক্রিজ বাই 2%, এটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। নেক্সট প্রবলেম, আবার এবার দুটো বাল্ব দেওয়া আছে, দুটো বাল্বের কম্প্যারিজন করতে হবে। কি বলছে, দুটো বাল্ব আছে, একটা বাল্বের ক্ষমতা হচ্ছে 50 ওয়াট, আরেকটা বাল্বের ক্ষমতা হচ্ছে 100 ওয়াট। বেশ, তোমার কাছে দুটো বাল্ব আছে, একটা 50 ওয়াট আর একটা হচ্ছে 100 ওয়াট, এটা 50 ওয়াট এটা 100 ওয়াট। এবার কি বলছে, বাল্ব দুটিকে প্রথমে মেন্সের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হবে। তাহলে বাল্ব দুটোকে শ্রেণী সমবায়ে যুক্ত করব, এইভাবে বাল্ব দুটোকে আমি একটা শ্রেণী সমবায়ে যোগ করব। সেকেন্ড ক্ষেত্রে শ্রেণী সমবায়, বাল্ব দুটোকে আমি সমান্তরাল সমবায়ে যোগ করব, মানে এরকম শ্রেণী সমান্তরালের কনসেপ্ট সেই সেম। তাহলে একবার মেন্সের সঙ্গে শ্রেণী সমবায়ে যোগ করলাম, আরেকবার মেন্সের সঙ্গে সমান্তরাল সমবায়ে যোগ করলাম। তো আমি ধরে নিলাম একটা সেল অ্যাড করে দিয়েছি, দুটো ক্ষেত্রেই সেম সেল। আচ্ছা প্রশ্ন দিয়েছে কোন ক্ষেত্রে কোন বাতিটি উজ্জ্বলভাবে জ্বলবে, কোন ক্ষেত্রে কোন বাতিটি উজ্জ্বলভাবে জ্বলবে। পরিষ্কার প্রবলেম হয়ে গেছে, মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কোন বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কোন বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে, এটা হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে কিভাবে আমি জিনিসটাকে অ্যাপ্রোচ করব, তার আগে আমাকে জানতে হবে উজ্জ্বলভাবে জ্বলবে এই কথাটার মানেটা কি, মানে উজ্জ্বলভাবে জ্বলবে তুমি বুঝতে পারছো, মানে কোন শর্তে উজ্জ্বলভাবে জ্বলবে জিনিসটা বুঝতে পারছো। তো তুমি মনে রাখবে উজ্জ্বলভাবে জ্বলবে কখন, কোনটা ম্যাক্সিমাম, যার ক্ষেত্রে উৎপন্ন তাপটা ম্যাক্সিমাম সে সব থেকে উজ্জ্বলভাবে জ্বলবে, এটা হচ্ছে তোমার মূল কথা। ঠিক আছে, the bulb for which heat developed will be maximum will glow with maximum intensity। তাহলে তোমাকে দেখতে হবে এক্ষেত্রে কার ক্ষেত্রে উৎপন্ন তাপ বেশি, আর এক্ষেত্রে কোন বাল্বের ক্ষেত্রে উৎপন্ন তাপ বেশি। রাইট, বেশ। তো আলোচনা করব প্রথমে শ্রেণী তারপর সমান্তরাল। তার আগে একটা জিনিস বলে নিই, যে দুটো বাল্ব দেওয়া আছে, একটা 50 আর একটা 100, তাই তো? এখানেও দুটো বাল্ব, একটা হচ্ছে 50 একটা হচ্ছে 100। তো ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রেজিস্ট্যান্স, মানে কার রেজিস্ট্যান্স বেশি সেটা বার করতে হবে। ঠিক, তো তুমি এইভাবে করতে পারো, শুরু করবে যে উই হ্যাভ, আমরা জানি P ইকুয়াল টু V স্কয়ার বাই R, তার মানে আমি বলতে পারি P প্রপোর্শনাল টু 1 বাই R, একই মেন্সের সঙ্গে যোগ করা হয়েছে, তাহলে V ইকুয়াল টু কনস্ট্যান্ট।
তাই যদি হয় তাহলে আমি বলতে পারি যে r প্রপোর্শনাল টু 1/p, তার মানে আমি বলতে পারি দেখো r 50 বাই r 100 ইকুয়াল টু p 100 বাই p 50। ঠিক আছে, অথবা এটা তুমি না বললেও চলবে, তুমি এমনি ব্যাখ্যা করে দিতে পারো যে এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে যার পাওয়ার কম তার রোধ বেশি, যার পাওয়ার বেশি তার রোধ কম। তার মানে আমি বলতে পারি যেহেতু 50 ওহমের আমি P1 P2 করে দিলাম, সাপোজ এটা হচ্ছে P1 50 ওয়াট আর P2 হচ্ছে 100 ওয়াট, তাই যদি হয় তাহলে আমি বলতে পারি P1 লেস দেন P2, কারণ আমি বলতে পারি R1 গ্রেটার দেন R2। দেখে নাও, যেহেতু P এবং R এর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, সুতরাং যার পাওয়ার কম মানে 50 ওয়াট বাতি তার রোধ বেশি হবে, আর যার পাওয়ার বেশি মানে 100 ওয়াট বাতি তার রোধ কম হবে। মানে আমি পেলাম কি প্রথম বাতিটির রোধ দ্বিতীয় বাতিটির রোধ অপেক্ষা বেশি। এবার চলে এসো শ্রেণী সমবায় 1 নম্বর। আচ্ছা, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে উৎপন্নতা এইভাবে করেছি যে H is proportional to I square R T by যেটা আমি নিলাম, ঠিক আছে, T by যেটা দুটো ক্ষেত্রেই কনস্ট্যান্ট, যেও কনস্ট্যান্ট আর দুটো ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের করব। অথবা তুমি একবার লিখে দিতে পারো যে H ইকুয়াল টু I স্কয়ার R T by J, তাহলে আমি বলতে পারি H প্রপোর্শনাল টু I স্কয়ার R, যেহেতু T আর J কনস্ট্যান্ট। আচ্ছা, একবারে আমি প্রপোর্শনাল টু R ও লিখে দিলাম, কারণ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে I টাও কনস্ট্যান্ট। বুঝে গেল? তাহলে আমি লিখতে পারি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে H is proportional to 1/r। এখানে ব্যাখ্যাটা লিখবে যে T আর J ধ্রুবক আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে I ধ্রুবক। তাহলে H proportional to R, তাহলে আমি লিখতে পারি H1 by H2 equal to R1 by R2। তাহলে যেহেতু R1 greater than R2, তাহলে আমি পেয়ে গেলাম H1 greater than H2, মানে প্রথম বাল্বের উৎপন্নতা দ্বিতীয় বাল্বের উৎপন্নতা অপেক্ষা বেশি। তাহলে কে উজ্জ্বলভাবে জ্বলবে? প্রথম বাল্ব মানে 50 ওয়াট। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সিদ্ধান্ত করবে যে 50 ওয়াটের বাল্বটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। বুঝলে? নেক্সট চলে যাও সমান্তরাল সমবায়। আচ্ছা, সমান্তরাল সমবায়ের ফর্মুলা নিশ্চয়ই মনে আছে। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বলেছিলাম H ইকুয়াল টু V স্কয়ার T বাই RJ। এখানে T টা ধ্রুবক, J টা ধ্রুবক। এবার যখন আমি ভিটাও ধ্রুবক সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, দুটোরই প্রান্তীয় বিভব সমান, তাহলে ভিটাও যেহেতু ধ্রুবক আমার পড়ে থাকবে H প্রপোর্শনাল টু 1/r। কারণ আমি লিখতে পারি H1 by H2 ইকুয়াল টু R2 by R1। গোটা ব্যাপারটা উল্টে গেল। তাহলে সেক্ষেত্রে এবার লাস্টে সিদ্ধান্ত করব যেহেতু R1 গ্রেটার দেন R2, অতএব H2 গ্রেটার দেন H1। অতএব দ্বিতীয় বাল্বটি বা 100 ওয়াটের বাল্বটি বেশি উজ্জ্বলতার সঙ্গে জ্বলবে। ব্যাখ্যাটা খেয়াল রেখো, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে I কনস্ট্যান্ট, তাহলে H প্রপোর্শনাল টু R, এই ফর্মুলাটা ব্যবহার করব। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে V টা কনস্ট্যান্ট, তখন এই ফর্মুলাটা ব্যবহার হবে এবং সেক্ষেত্রে H প্রপোর্শনাল টু 1/r। আর বাল্ব উজ্জ্বলভাবে জ্বলবে মানে এটার মানে হচ্ছে যে বাল্বের ক্ষেত্রে উৎপন্ন তাপটা বেশি হবে, হিট ডেপথ অফ ইজ ম্যাক্সিমাম, the bulb will glow with maximum intensity। ঠিক আছে? বেশ, নেক্সট প্রবলেমটা চলে যাব। নেক্সট প্রবলেমে বলা আছে যে একটি তারের মেন্সের সঙ্গে যুক্ত একটি সুষম তারের ক্ষমতা P। মনে করো এরকম ভাবে একটা তার আছে, তারের মতোই আঁকলাম, এই সেটাকে আমি একটা মেন্সের সঙ্গে যোগ করলাম। এরকম আমি বলছি যে the wire is connected to the mains, এবং যখন আমি মেন্সের সঙ্গে যুক্ত করলাম কি বলছে যে এর অ্যাক্রসে পাওয়ার হয়ে যাচ্ছে P1। ঠিক, দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে তারটাকে কেটে দুভাগে ভাগ করলাম, মানে একটাই তার, সেটাকে কেটে সমান দুভাগে ভাগ করলাম। দুভাগে ভাগ করার পর তার দুটোকে সমান্তরাল সমবায়ে যোগ করলাম। তারপর সেই সমবায়টাকে সেম মেন্সের সঙ্গে যোগ করলাম, মানে দুটো ক্ষেত্রে সেম মেন্স, মানে ভিটা দুটো ক্ষেত্রেই সেম যোগ করলাম। বলছে পাওয়ার হচ্ছে P2। তোমাকে প্রশ্ন দিয়েছে ফাইন্ড দ্য রেশিও
P2 is to P2, চারটা অপশন দেওয়া ছিল 1:4, 4:1, 1:2, 2:1। কিভাবে করব? তো খুবই সহজ একটা অঙ্ক, যে প্রথম ক্ষেত্রে যখন আমি করব, আমি ধরে নিলাম যে 30 রোধ আর দেওয়া, আমি অলরেডি লিখে ফেলেছি। আমি ধরে নিলাম 30 রোধ আর, লেট দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার বি ক্যাপিটাল আর। তাহলে প্রথম ক্ষেত্রে ইন দ্য ফার্স্ট কেস P1 ইকুয়াল টু V স্কয়ার বাই R। আশা করছি আপত্তি নেই। এই ফর্মুলাটা বলেছিলাম আমাদের বাড়ির যত কিছু বর্তনী আছে সবটাই সমান্তরাল সমবায়ে যুক্ত, তাই যখনই মেন্স বা বাড়ির কাজের কথা বলবে, আনলেস বলে দেওয়া থাকছে প্রথম পর্যন্ত আমরা V স্কয়ার বাই R এই ফর্মুলাটাই ব্যবহার করব। আচ্ছা, P1 ইকুয়াল টু V স্কয়ার বাই R। আচ্ছা, এবার দ্বিতীয় ক্ষেত্রে চলে যাও। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, একটা লম্বা তার ছিল, সেটাকে সমান দুভাগে ভাগ করলাম, এই তারটাই দুভাগে ভাগ হয়েছে। তাহলে এখন রোধ কত হবে অলরেডি আলোচনা করেছি, সমান দুভাগে ভাগ করেছে, তাহলে এটাও হয়ে যাবে R/2, এটাও হয়ে যাবে R/2। ঠিক আছে, তাহলে এবার তারা প্যারালালে যুক্ত আছে, তাহলে লিখে ফেলো দ্বিতীয় ক্ষেত্রে তার দুটির রোধ হবে R/2, রেজিস্ট্যান্স অফ বোথ দ্য ওয়্যারস বি R/2, দে আর কানেক্টেড ইন প্যারালাল, সমান্তরাল সমবায়ে যুক্ত, অতএব তুল্য রোধ Req কি হবে, সমান্তরাল সমবায়, তাহলে গুণফল ডিভাইডেড বাই যোগফল, তাহলে পড়ে থাকছে R²/4 আর নিচে পড়ে থাকছে R/2 প্লাস R/2 মানে R, তাহলে তুল্য রোধ হয়ে যাচ্ছে R/2। অতএব P2 ইকুয়াল টু সেম মেন্স, তাহলে V স্কয়ার বাই R ইকুইভ্যালেন্ট, তাহলে পড়ে থাকছে V স্কয়ার R/4, তাহলে 4 V স্কয়ার বাই R, তাহলে পড়ে থাকছে P2 ইকুয়াল টু 4 P1, সো P2 বাই P1 ইকুয়াল টু 4 বাই 1, তাহলে রেশিও কত হবে 4:1। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এরপরে যে পার্টটা করবো সেটা একটু থিওরির মতোই ভাবতে পারো, এটাকে বলা হয় ন্যূনতম তাপের সূত্র, থিওরি ফর মিনিমাম হিট। মানে কোনো একটা তারের মধ্যে, বর্তনীর মধ্যে বলছে তড়িৎ প্রবাহ তো ভাগ হয়ে যায়, মনে করো এটাকে বলা হয় প্রিন্সিপল অফ লিস্ট হিট, ন্যূনতম তাপের সূত্র। মনে করো তোমার কাছে দুটো রোধ আছে, সে দে আর কানেক্টেড ইন প্যারালাল। এইভাবে মানে ভাগ করার কথা ভাবলে তোমাকে প্যারালালই ভাবতে হবে, শ্রেণীতে হলে তো প্রবাহ ভাগ হয় না। তো বলছে যে এখানে একটা আমি এভাবে যোগ করলাম, তাহলে এখান থেকে ব্যাটারি থেকে একটা কারেন্ট বেরোলো I, এবার আইটা যখন এ বিন্দুতে পৌঁছালো তখন সে দুভাগে ভাগ হয়ে যাবে। সাপোজ উপরটার মধ্য দিয়ে I1, নিচেরটার মধ্য দিয়ে I2, এবং শেষে আবার I হয়ে ফিরে আসে। তো বলছে কোনো একটা বর্তনীর অংশে যখন কারেন্টের ডিভিশন হবে, এই যে এখানে ডিভিশন হচ্ছে, করতেই হচ্ছে কারেন্টের ভাগ, হবেই, যেহেতু দুটো পাত সমান নয় আলাদাভাবে হবে। প্রশ্ন দিয়েছে এই ডিভিশনটা এমনভাবে হবে যাতে উৎপন্ন তাপ ন্যূনতম হয়। মানে যে কোনো রোধের ক্ষেত্রে, আমি যদি R1 এর ক্ষেত্রে বলি, বলছে হিট ডেভেলপ মাস্ট বি মিনিমাম। এবং এই যে স্টেটমেন্টটা পরীক্ষায় তোমাকে কি বলবে, এটা তুমি প্রমাণ করো। প্রমাণ করো যে কোনো একটা বর্তনীতে যদি তড়িৎ প্রবাহ বিভিন্ন শাখায় বিভক্ত হয়, তাহলে এই বিভক্তিকরণটা এমনভাবে হবে যাতে প্রতিরোধে উৎপন্ন তাপটা মিনিমাম। বুঝে গেছে? মানে হচ্ছে যে if current is distributed in different branch, then they are distributed in such a way that heat develop is minimum. এই যে স্টেটমেন্টটা বললাম, এই স্টেটমেন্টটাকে বলা হয় প্রিন্সিপল অফ লিস্ট হিট, অর্থাৎ ন্যূনতম তাপের সূত্র। তো তোমাকে বলেছে তুমি প্রমাণ করো যে হিট ডেভেলপ, সাপোজ R1 এর অ্যাক্রসে আমি দেখাবো যে কোনো একটা রেসপেক্টে। প্রশ্ন বোঝা গেছে? বেশ, এবার অঙ্ক করা যাক। দেখো খুব সিম্পল, আমি যদি এ বিন্দুতে কার্শফের সূত্র প্রয়োগ করি, প্রথম সূত্র, তাহলে আমি লিখতে পারি I ইকুয়াল টু I1 প্লাস I2, তাহলে I2 ইকুয়াল টু I মাইনাস I1 ব্যাখ্যা করতে হবে। এই যে আমি বলেছিলাম যদি প্রবেশ করে সেটাকে আমি একদিকে রাখবো,
আর যদি বেরিয়ে যায় সেটাকে একদিকে রাখবো। দেখো I1 আর I2 বেরিয়ে যাচ্ছে, শুধু যদি এই তিনটে পার্ট হবো, আইটা এ বিন্দুতে প্রবেশ করছে, I1 আর I2 বেরিয়ে যাচ্ছে, তাহলে প্রবেশ করছে I1 I2 বেরিয়ে যাচ্ছে, তাহলে I1 প্লাস I2, তাহলে I2 ইকুয়াল টু করে থাকলো I মাইনাস I1। বেশ, এবার উৎপন্ন তাপ গোটাটা একসঙ্গেই বের করবো। উৎপন্ন তাপ, তাহলে টোটাল উৎপন্ন তাপ কত হবে? এটার এক ক্রসে একটা টার্ম থাকবে, এটার এক ক্রসে একটা টার্ম থাকবে। দেখো আমি লিখছি I1 স্কয়ার R1 T বাই J, আর এটা পড়ে থাকছে I2 স্কয়ার R2 T বাই J। আমি T বাই J এটাকে আমি কমন নিয়ে নেব, T বাই J টাকে যদি বাদ দিই আমার পড়ে থাকছে দেখো I1 স্কয়ার R1 প্লাস I2 টাকে আমি I মাইনাস I1 হোল স্কয়ার ইনটু R2। আশা করছি আপত্তি কিছু নেই, খুব সিম্পল ক্যালকুলেশন করেছি আমি। জাস্ট I2 জায়গায় I মাইনাস I1 বসিয়ে দিলাম, তুমি এখানে ইকুয়েশন নাম্বার 1 দেবে আর পাশে লিখে দেবে 1 হতে, আর কিছু দরকার নেই। বেশ, এবার আমাকে দেখাতে হবে হিট ডেভেলপ ইজ মিনিমাম, তাই তো? এবার মিনিমাম কখন হবে? তোমাকে দেখাতে হবে যে ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভটা 0। এখানে ভ্যারিয়েবল কোনটা? I1। রোধগুলো তো পরিবর্তনশীল নয়, রোধগুলো আমি ফিক্সড রাখছি, আমার আইটা বিভক্ত হবে, তাই না? তাহলে I1 I2 এগুলো ভ্যারিয়েবল, তো আমি I2 টাকে রিপ্লেস করে দিয়েছি I1 দিয়ে। তাহলে আমাকে দেখাতে হবে dH বাই dI1 ইজ 0। তো দেখা যাক 0 আসছে কিনা। যদি 0 আসে দেন it will be মিনিমাম, আর যদি 0 না আসে তাহলে সেক্ষেত্রে মিনিমাম বলা যাবে না। অ্যাকচুয়ালি কিন্তু বলে রাখি, মানে dH বাই dI1 এটা মিনিমাম ম্যাক্সিমাম দুটোরই ছোট, ঠিক আছে? তোমার অ্যাকচুয়ালি দেখা উচিত এটাকে 0 করার পর ডাবল অর্ডার ডেরিভেটিভটা লেস দেন 0 হচ্ছে না গ্রেটার দেন 0 হচ্ছে। যদি লেস দেন 0 হয় তাহলে ম্যাক্সিমাম, আর যদি গ্রেটার দেন 0 হয় মিনিমাম। তো তোমাকে ওটা দেখাবার দরকার নেই, কারণ ওটা জেনে শুনে মিনিমাম কথাটা বলছে মানে, এবং সেকেন্ড কন্ডিশন যাবার দরকার নেই। তুমি ফার্স্ট কন্ডিশনে যদি দেখিয়ে দাও তাহলে তোমার কাজ চলে যাবে। আচ্ছা, ডেরিভেটিভ করা যাক। তাহলে t বাই j কনস্ট্যান্ট বাইরেই রয়ে গেল, আর যেটা হয়ে যাচ্ছে দেখো 2I1 R1, আশা করছি আপনি। আর ওটার ক্ষেত্রে 2I মাইনাস I1, আর এখানে I1 এর মাইনাস আছে, তাহলে এখানে একটা -1 হবে ইনটু R2, দেখে নাও, ইনটু R2। 2 টাকে কমন নিয়ে নাও, তাহলে 2t বাই j, এটা পড়ে থাকছে I1 R1 মাইনাস I মাইনাস I1 ইনটু R2, তাহলে পড়ে থাকছে 2t বাই j, এটা পড়ে থাকছে I1 R1 মাইনাস I2 R2। এই যে এটার জায়গায় আবার ওই এক নম্বর থেকে বসিয়ে দিলাম I মাইনাস I1 সমান I2। এবার দেখো ছবি থেকে আমি পরিষ্কার বলতে পারি যে এই দুটো তো সমান্তরাল সমবায়, তাহলে এটার প্রান্তীয় যেটা বিভব প্রভেদ, এটারও প্রান্তীয় বিভব প্রভেদ, তার মানে I1 R1 মাস্ট বি ইকুয়াল টু I2 R2। তাহলে I1 R1 আর I2 R2 যদি সমান সমান হয় তাহলে এটা 0 করে থাকছে, তার মানে আমি ফাইনাল রেজাল্ট পেলাম dH by dI1 that is equal to 0, and that is the condition for H minimum। যদি ম্যাক্সিমাম দেওয়া থাকতো তাহলে এটাকে ম্যাক্সিমাম লিখতাম, যদি মিনিমাম দেওয়া থাকতো মিনিমাম। মানে ওরা ভাবনা চিন্তা করেই কোশ্চেনটা করে, যেটা মিনিমাম সেটা মিনিমাম দেখাতে বলে, যেটা ম্যাক্সিমাম সেটা ম্যাক্সিমাম দেখাতে বলে। ওই লাস্ট কন্ডিশনটা তোমাকে চেক করতে হবে না, তোমাকে এই কন্ডিশনটা দেখালেই তোমার কাজ হয়ে যাবে। তাহলে dH by dI1 এটা 0 হয়ে গেল। সুতরাং আমি পরিষ্কারভাবে বলতে পারি যে current will be distributed in such a way that heat develop is minimum। হচ্ছে বেশ। আচ্ছা, আরেকটা অঙ্ক পরে করছি, তার আগে একটা ছোট্ট থিওরি করে ফেলি। থিওরির একটা পার্ট আছে। থিওরির পার্টটা কিরকম, যে তোমরা পড়েছো ক্লাস 10 ফিউজ তার সম্পর্কে, তাই তো? যে যেখানে মেইন সুইচ থাকে, সে বাড়ির যেখানে কারেন্ট ঢুকছে, সুইচ বোর্ড মেইন বোর্ডটা থাকে, সেখানে কি করা হয় যে একটা চীনামাটির একটা ছোট কেসিং মতো অংশে ছোট্ট মতো একটা তার রাখা থাকে, মেনলি সীসা আর টিন, 75% বোধহয় সীসা আর 25% বোধহয় টিন। ক্লাস 10 এ ছিল। দিয়ে তৈরি একটা ছোট তার লাগানো থাকে, সেই তারটাকে বলা হয় ফিউজ তার। কি কাজে লাগে? যদি কোনোদিন কোনো কারণে এক্সট্রা পরিমাণ কারেন্ট বাড়ির বর্তনীতে ঢুকে পড়ে,
তাহলে সেক্ষেত্রে ফিউজ তারটা নিজেই গলে যায়। মানে ওটার একটা বৈশিষ্ট্য থাকে যে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। কোনো কারণে যদি ম্যাক্সিমাম কারেন্ট একটা বেশি নির্দিষ্ট মানের থেকে বেশি কারেন্ট ঢুকে যায়, তাহলে ফিউজ তারটা গলে যায়, এবং গলে যাওয়ার ফলে কি হয় যে বাইরের সঙ্গে ভেতরের বাড়ির ভেতরের বর্তনীটা সম্পূর্ণ কেটে যায়। তার ফলে ওই হিউজ কারেন্টটা আমাদের বাড়ির বর্তনী যেটা আছে, ইলেকট্রিক ফ্যান লাইট যা বলো, ওই অংশটাই ঢুকতে পারে এবং আমাদের বাড়ির ইলেকট্রিক ব্যবস্থাটা, ইলেকট্রিক ওয়্যারিং ব্যবস্থাটা সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকে। তো যাই হোক, এটা ছিল তোমার ক্লাস 10-এর জ্ঞান। তো বলে রাখি, এখন কিন্তু মানে ধীরে ধীরে প্রযুক্তি তো উন্নতি হচ্ছে, তো এখন কিন্তু খুব বেশি ঘরে এই ফিউজ তারটা কিন্তু ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? তার জায়গায় একটা সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। নামটা হয়তো শুনেছো, সার্কিট ব্রেকার। দেখবে এই নামটা শুনেছো হয়তো, এমসিবি। এটাকে অনেকভাবে বলা যায়, এটাকে বলা হয় মেকানিক্যাল সার্কিট ব্রেকার, অনেক সময় বলা হয় মিনিয়েচার সার্কিট ব্রেকার। ইংলিশে লিখতে হচ্ছে কারণ এমসিবি নামটা নিশ্চয়ই শুনেছো। সবার বাড়িতে হতে পারে যে অনেক বাড়িতে এখনো ফিউজ আছে, কিন্তু ধীরে ধীরে যত নতুন বাড়ি যখন তৈরি হচ্ছে বা নতুন ফ্ল্যাট যখন তৈরি হচ্ছে, দেখবে ফিউজ তার আর ব্যবহার করা হয় না, তার বদলে এমসিবি ব্যবহার করা হয়। কারণ ব্যাপারটা কি, সার্কিট ব্রেকার কনসেপ্ট কিন্তু সেই সেম, যে যদি কোনো কারণে ম্যাক্সিমাম কারেন্ট চলে আসে, তাহলে সেক্ষেত্রে সার্কিটটা বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং সার্কিট বিচ্ছিন্ন হয়ে গেল, এবং যখনই তোমার গোটা ব্যাপারটা যেটার জন্য সমস্যা হয়েছিল সেটা দূর হয়ে গেল, সঙ্গে সঙ্গে আবার সার্কিটটা নিজে থেকেই আবার ঠিক হয়ে যাবে। মানে ব্যাপারটা এরকম থাকে, বিভিন্নভাবে তৈরি করা যায়। হতে পারে যে দ্বিঘাত উপপাতের কনসেপ্ট ব্যবহার করা। দ্বিঘাত উপপাতের ব্যবহার তোমার আশা করছি মনে আছে, যে যদি কোনো কারণে বেশি কারেন্ট যায়, তাহলে দ্বিঘাত উপপাতটা বেশি গরম হবে, আর বেশি গরম হলে কি হয়, দ্বিঘাত উপপাতটা বেঁকে যায়, কোনো একটা নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে বেঁকে যায়। যখনই বেঁকে যাবে তখন কি হয়, বর্তনীটা বিচ্ছিন্ন হয়ে যায়। ক্লাস 11-এর ডিটেলস ব্যবহার মানে বলা হয়েছিল, যেহেতু বেঁকে যায় তাহলে কি হলো, বর্তনীটা বিচ্ছিন্ন হয়ে গেল। এবার যখনই তোমার ওই ম্যাক্সিমাম কারেন্ট মানে হিটিংটা কমে গেল, ম্যাক্সিমাম কারেন্ট আর আসছে না, কম কারেন্ট আসছে, তাহলে হিটিংটা আস্তে আস্তে কমতে থাকবে, দ্বিঘাত উপপাতটা বেঁকে ছিল আস্তে 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 সোজা হয়ে যাবে। যেই সোজা হয়ে যাবে আবার সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আবার গোটা ব্যাপারটা চলতে থাকবে, মানে যেরকম চলছিল সেরকমই চলবে, তোমার কোনো বাড়ির ইলেকট্রিক ব্যবস্থায় কোনো ক্ষতি হবে না। আবার কিছু কিছু ক্ষেত্রে বড় ব্যবস্থায় ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করা হয়। ইলেকট্রোম্যাগনেট মানে তোমার মনে করো খুব বেশি কারেন্ট হলে কী হবে, ম্যাগনেটটা খুব বেশি শক্তিশালী হয়ে যাবে। এবার বর্তমানে কী করা হয়, কিছু কাঁচা লোহার অংশ যোগ করা হয়। এবার এই তোমার খুব শক্তিশালী ম্যাগনেট হয়ে গেল, ওই কাঁচা লোহার ব্যাপারটাকে ও আকর্ষণ করে টেনে নিল, যেই টেনে নিল বর্তনীটা বিচ্ছিন্ন হয়ে গেল। মোটামুটি ব্যাপারটা এইভাবে করা হয়। এবার অ্যাকচুয়ালি মিনিয়েচার সার্কিট ব্রেকার বা মেকানিক্যাল সার্কিট ব্রেকার পরীক্ষায় প্রশ্ন থাকতেই পারে যে এমসিবি যদি বলে, তাহলে এমসিবি বলতে তুমি কি বোঝো? তখন তোমাকে বলতে হবে যে নিম্ন ভোল্টেজের লাইনে, মানে আমরা বাড়িতে যেগুলো ব্যবহার করছি, যে বর্তনী ছেদক ব্যবহার করা হয়, সার্কিট ব্রেকারের বাংলা করেছে বর্তনী ছেদক। যে বর্তনী ছেদক ব্যবহার করা হয় তাকেই বলা হচ্ছে যান্ত্রিক, এটা মেকানিক্যাল যান্ত্রিক বর্তনী ছেদক অথবা মেকানিক্যাল সার্কিট ব্রেকার, অথবা কোনো কোনো সময় বলা হয় মিনিয়েচার, মানে ছোট তো সাইজে, যে ক্ষুদ্রাকার বর্তনী ছেদক বা মিনিয়েচার সার্কিট। খুব বেশি ডিটেলস দরকার নেই, পরীক্ষায় ইন জেনারেল আসে না, তবে নতুন কনসেপ্টটা তোমাদের রেখে দেওয়া ভালো, কারণ এখন কিন্তু আর ওই পুরোনো দিনের মতো ওই চীনামাটির হোল্ডার, তার মধ্যে একটা সরু তার লাগানো, ওই ব্যাপারের কনসেপ্ট কিন্তু উঠে গেছে বা উঠছে আস্তে আস্তে। এখনও সব ক্ষেত্রে ওঠেনি, কিছু কিছু ক্ষেত্রে এখনও কিন্তু তোমার ফিউজ তার থাকলেও থাকতে পারে। আচ্ছা বেশ, এখান থেকে আরেকটা প্রশ্ন আছে ফিউজ তার থেকে। দেখবে আগের বছর টেস্ট পেপারের অনেকগুলো পেজে কোশ্চেনটা ছিল যে কোনো একটা ফিউজ তারের মধ্যে সাপোজ ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করছে, কোনো একটা ফিউজ তারে সর্বোচ্চ পরিমাণ প্রবাহ মাত্রা যদি ফ্লো করে, মনে করো একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ফ্লো করতে পারবে, তারপরে কেটে যাবে, তাহলে ওই যে পর্যন্ত না কেটে ফিউজ তারের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট যাচ্ছে, সেটা দেখা গেছে ফিউজ তারের ব্যাসার্ধের উপর নির্ভর করে। এবং কিভাবে নির্ভর করে, I proportional to R⁵ এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে? The maximum current that can flow through a fuse wire is depends on the radius of the fuse wire. এবং কিভাবে ডিপেন্ড করে, proportional to R⁵ এই রকমের একটা সম্পর্ক মেনে ওই ফিউজ তারের মধ্য দিয়ে প্রবাহিত হয়। তোমাকে ওটা প্রমাণ করে দেখাতে হবে
টু r টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, কিভাবে করব দেখো, ফিউজ তার, তাই তো? তো আমি প্রথমত বলতে পারি যে উৎপন্ন তাপ, কোনো একটা ফিউজ তারে উৎপন্ন তাপ আমি জানি H ইকুয়াল টু I স্কয়ার R T বাই J। এটা দিয়েও প্রমাণ করতে পারি, V স্কয়ার দিলেও প্রমাণটা হয়ে যাবে, T বাই J। আচ্ছা, তাহলে এখানে তুমি লিখতে পারো যে এটা হয়ে গেল যে প্রপোর্শনাল, তো আমার খুব একটা অসুবিধা হবে না। R ইকুয়াল টু রো L বাই A, এটা আমরা জানি। যেহেতু ব্যাসার্ধের সঙ্গে সম্পর্ক চেয়েছে, ফিউজ তারের ব্যাসার্ধ, তাহলে এখানে আমার ব্যাসার্ধের টার্মটা নিয়ে আসতে হবে। আচ্ছা, ব্যাসার্ধ যদি r হয় আমি লিখতে পারি a ইকুয়াল টু পাই r স্কয়ার। তাহলে এখানে তুমি বসিয়ে দাও i স্কয়ার t বাই j, কনস্ট্যান্ট টার্মগুলোকে বাইরে করে দিলাম, রোটাও বাইরে চলে যাবে। আচ্ছা, রো l বাই পাই r স্কয়ার, এই পর্যন্ত করা থাকে। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। amount of heat that will be developed in the fused web will be like this, I square। আর যদি তাপ প্রবাহের হার বের করতে পারো, t টাকে দিয়ে সাধারণত ভাগ করে দেওয়া হয়, তাহলে h by t rate of flow of heat will be I square by j rho l by pi r square। বা প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপ এভাবেও বলা যেতে পারে amount of heat developed per second। ঠিক আছে, বেশ, এটা হয়ে গেল। এবার অ্যাকচুয়ালি যে তাপটা উৎপন্ন হবে কোনো একটা ফিউজ তারে, এই ধরনের আলোচনা হয়েছে, যদি এটা যদি ফিউজ তার হয় তোমার তো ধীরে ধীরে আই ফ্লো করছে আর তাপ উৎপন্ন হচ্ছে, তাই তো? যে তাপটা উৎপন্ন হয় সেই তাপটা কিন্তু দুভাবে ব্যবহৃত হয়। একটা পার্ট কি করে, উষ্ণতা বৃদ্ধি করে, মানে তাপটার উষ্ণতা বৃদ্ধি করে, সে তো তাপ পাচ্ছে, তাপের ফলে কি হয়, উষ্ণতা বাড়ে, তাহলে সেটা উষ্ণতা বৃদ্ধি করে। আর 2 নম্বর আরেকটা পার্ট কি করে, সে রেডিয়েট করে, বিকিরণ করে, মানে তাপটা পরিবেশে ছড়িয়ে দেয়। একটা পার্ট কি হচ্ছে, এটার মধ্য দিয়ে ফ্লো হয় এবং বিভিন্ন স্তরে উষ্ণতাটা ধীরে ধীরে বৃদ্ধি করে। It increases the temperature. First part will increase the temperature and the second part will be radiated from the outer surface of the fuse web। কিন্তু যখন তোমার ইকুইলিব্রিয়াম আসবে, এটা আগেও আলোচনা হয়েছে, during the conduction of heat এটা হয়ে থাকে, যখন তোমার ইকুইলিব্রিয়াম আসবে, বেশ খানিকক্ষণ ধরে যখন কারেন্ট ফ্লো করে, তো সেই ইকুইলিব্রিয়ামের সময় দেখা যায় এই উষ্ণতা বৃদ্ধিটা মিনিমাম হয়ে যায় বা আর হয় না। যেটুকু হিট ডেভেলপড হয় দ্যাট ইজ রেডিয়েটেড ফ্রম দ্য আউটার সারফেস অফ দ্য ফিউজ ওয়্যার, মানে বাইরের সারফেস থেকে ধীরে ধীরে তাপটা বিকিরিত হতে থাকে। ঠিক বেশ, তাই যদি হয়, আমি ধরে নিলাম ফিউজ তারের দৈর্ঘ্য L ধরে নিয়েছি, ব্যাসার্ধ R ধরে নিয়েছি, তাহলে পার্শ্বতল থেকে বিকিরণ হচ্ছে, তাহলে ফিউজ তারের ক্ষেত্রে আমি বলতে পারি পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, 2 পাই আর এল, নতুন কিছু নয়, চোঙের মতো দেখতে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে যাবে 2 পাই আর এল। তাহলে বিকিরণতা আমি বললাম যে সে H0টা হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যদি প্রবাহিত তাপ বলি, প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফলে বিকিরণতা, প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফলে বিকিরণতা, আমি সেটাকে ধরলাম H0, amount of heat radiated per second per area, that is H0। তো পার সেকেন্ড তো আগেরটা তো কম্পেয়ার করেছি, তাহলে পার সেকেন্ড ঠিক আছে, কিন্তু একই সঙ্গে বলেছে একক ক্ষেত্রফলে, এটা হচ্ছে টোটাল ক্ষেত্রফল, মানে 2 পাই আর এল এর মধ্য দিয়ে 2 পাই আর এল, এটা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তাপ H0, তাহলে 2 পাই আর এল, এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে কত হবে, H0 ইনটু 2 পাই আর এল, তাই না? এবং যদি ইকুইলিব্রিয়ামের কথা বলি, এটা তৈরি হচ্ছে আর এটা রেডিয়েটেড হচ্ছে, তাহলে আমি ইকুইলিব্রিয়ামের সময় লিখতে পারি, আমি লিখতে পারি যে h/t লিখলাম। আচ্ছা, h/t না করে এখানে প্রথমে যে h বলবো সেটাকে একক বলে দেব, তাহলে এখানে আলাদা করে কি করে দেখাবো না, আমি এটাকেই বলবো যে একক সময়ে উৎপন্ন তাপ। তাহলে h ইকুয়াল টু 2 পাই আর এল ইনটু H0, দুটোই একক সময়ে, তাহলে তোমার একক সমান বলতে অসুবিধা নেই। এটা পড়ে থাকছে I স্কয়ার বাই j রো
পাই এল, এখানে আছে 1/r², আর এখানে 2πL/H0, এখানে আছে একটা আর। তোমার দরকার আই এর সঙ্গে আর। তুমি খেয়াল করে দেখো এই গোটাটা কনস্ট্যান্ট, I²/r², এখানে দেখো তোমার 2πL/H0, এটাও কনস্ট্যান্ট। তার মানে আমি দেখো সরাসরি লিখে দিতে পারি যে এখান থেকে পাচ্ছি I² প্রপোর্শনাল টু R, তাহলে I প্রপোর্শনাল টু R²। তো খুব সহজ একটা ক্যালকুলেশন এবং খুব সহজেই প্রমাণটা করে ফেলা গেল। ঠিক আছে, মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ। একটা অঙ্ক রয়ে গেল, সেই অঙ্কটা পরে কোনো এক সময় আলোচনা করে দেবো, তাহলেই আমি বলতে পারি কারেন্ট ইলেকট্রিসিটির পার্টটা শেষ। বলে রাখি, ঠিক আছে, কিছু এমসিকিউ টাইপের প্রবলেম বাকি আছে মিটার ব্রিজ এবং পোটেনশিওমিটার এইসব নিয়ে। ওই ব্যাপারের অঙ্কগুলো আবার পরের ক্লাসে আলোচনা করব।